প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনারা আমার আহ্বানে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সম্প্রতি বিমক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত রিপোর্টের বরাত দিয়ে বেশ কিছু সংখ্যক জাতীয় ও স্থানীয় পত্রিকায় যে সংবাদ পরিবেশিত হয়েছে তা আমার নজরে এসেছে। তদন্ত প্রতিবেদনে কি আছে সেটি আমার জানা নেই, তবে প্রকাশিত খবরগুলো জনমনে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয়েছে। তাই এ বিষয়ে জাতীয় সরকারের কাছে আমার অবস্থান পরিষ্কার করার দায় অনুভব করছি। এ বিষয়ে কথা বলার পূর্বে আজকের এই অবস্থা সৃষ্টির পেছনে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন মনে করছি। দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে এই বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বড় বড় আর্থিক দুর্নীতি ও অনিয়ম, যেমন ঢাকাস্থ অতিথি ভবন ক্রয়ে 13 কোটির অধিক টাকা, কেন্দ্রীয় গ্রন্থাগারের হেকে প্রকল্পে 3.5 কোটি টাকা এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণে 80 লক্ষ টাকার তসরুপের বিষয়টি খতিয়ে দেখার জন্য সিন্ডিকেট কর্তৃক তদন্ত কমিটি গঠনের পরপরই বর্ণিত অপকর্মের সাথে সংশ্লিষ্টরা আমার বিরুদ্ধে নিরন্তর অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করে এবং পত্রপত্রিকা সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে থাকে। আসলে প্রগতিশীল শিক্ষক সমাজ নামধারী কতিপয় দুর্নীতিপরায়ণ শিক্ষক নিজেদের অপকর্ম আড়াল করার নিমিত্তেই সরকার ও স্বাধীনতা বিরোধী চক্রের যোগসাজশে আমার নিমিত্তেই সরকার ও স্বাধীনতা বিরোধী চক্রের বিষয়টা এরকম না, স্বাধীনতা বিরোধী চক্রের যোগসাজশে আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ সব উত্থাপন করে, একদিকে যেমন বিশ্ববিদ্যালয়কে অশান্ত ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, অর্থাৎ সরকারকে এবং আমাকে এই বিব্রত করার জন্য, অন্যদিকে তেমনি সরকারকেও বিব্রত করছে। এরাই মূলত, আপনারা জানেন 2018 সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথরিটিতে, যেমন ডিন, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং ফাইন্যান্স কমিটিতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, জামাত বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের বিজয় নিশ্চিত করে, অথচ তারা মুক্তিযুদ্ধের প্রগতিশীল শিক্ষক সমাজ মুক্তিযুদ্ধের মূল্যবোধে নাম ধারণ করে তারা এই কর্মটি করেছিলেন, যেখানে আমাদের নির্বাচনে অনেক আমাদের প্রার্থী হেরে যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1973-এর আলোকে সিনেট সিন্ডিকেট প্রণীত স্ট্যাটিউট বা অর্ডিন্যান্স মোতাবেক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। বিভিন্ন সময় শিক্ষক নিয়োগ নীতিমালা আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে তার মধ্যে প্রধান অভিযোগ হচ্ছে শিক্ষক নিয়োগ নীতিমালা শিথিল করে, আমি এই অভিযোগগুলো আপনাদের সামনে পর উপস্থান করব, কয়টা অভিযোগ সবগুলোই বলবো, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি এইটার উপরে যেটি তারা খুব শক্ত মনে করে ধরেছে, যে এই শিক্ষক নিয়োগ নীতিমালা শিথিল করে আমি আমার আত্মীয় অর্থাৎ জামাই মেয়েকে চাকরি দিয়েছি। এই কারণেই এই বিষয়টি আপনাদের সামনে আগে বেশি বিশদভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। বিভিন্ন সময়ে এই নিয়োগ নীতিমালা প্রণয়নের প্রয়োজন ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। 1985 এবং 1992 সালে প্রণীত নীতিমালা অনুযায়ী 2012 সালের প্রথমার্ধ পর্যন্ত নিয়োগ কার্যক্রম চালু ছিল। সংযুক্তি 1 এটা আপনাদের সঙ্গে সংযোগ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং পদ্ধতি প্রবর্তন হওয়ার পর সনাতন পদ্ধতির সাথে গ্রেডিং পদ্ধতিতে প্রাপ্ত জিপিএ সংযোজনপূর্বক শিক্ষক নিয়োগ নীতিমালা 10/5/2012 তারিখের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। সংযুক্তি 2, প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিন রাবির উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর এই নীতিমালা অনুযায়ী তিনি শিক্ষক নিয়োগ দিয়েছেন। সাবেক এই উপাচার্য মহোদয় 29/10/2014 তারিখের সিন্ডিকেট সভায় তার কন্যার এসএসসি, এইচএসসি ও স্নাতক সম্মান স্নাতকোত্তর পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ভিত্তি করে শুধুমাত্র ইংরেজি বিভাগের নিয়োগ যোগ্যতা পুনর্নির্ধারণ করেন। সংযুক্তি 3 এবং 4, এই যোগ্যতাতেই ইংরেজি বিভাগের অর্গানোগ্রামে প্রভাষক পদ না থাকলেও 2টি প্রভাষক পদ বিজ্ঞপ্তি দিয়ে 2টি প্রভাষক পদের বিপরীতে প্রাপ্ত মাত্র 2 জন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে ইংরেজি বিভাগে শুধুমাত্র তার কন্যা রিদিতা মিজানকে 21/4/2015 তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার মাধ্যমে নিয়োগ দেন। সংযুক্তি 5, 6, 7 এবং 8, প্রভাষক পদ না থাকা সত্ত্বেও
প্রভাষক পদ বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে নিয়োগদান যে বৈধ ও আইনসিদ্ধ হয়নি তা 6 মাস পর নজরে এলে সাবেক এই উপাচার্য নির্বাহী আদেশে তাকে 11/11/2015 তারিখে দ্বিতীয়বার নিয়োগপত্র ইস্যু করেন, অর্থাৎ ইস্যু করা হয় সংযুক্তি 9 এবং 10। কিন্তু এটিও আইনসিদ্ধ হয়নি। উচিত ছিল অর্গানোগ্রামে বর্ণিত সহকারী অধ্যাপক / প্রভাষক পদ বিজ্ঞাপিত করে পুনরায় সাক্ষাৎকারের ভিত্তিতে তাকে নিয়োগদান করা, কিন্তু তা হয়নি। রিদিতা মিজানের নিয়োগ তাই আইনত অবৈধ। এখানে একটি বিষয় লক্ষণীয় যে রিদিতা মিজানকে 2014 সালে নিয়োগ নীতিমালা অনুযায়ী দ্বিতীয় নিয়োগপত্র ইস্যুর মাত্র 10 দিনের মাথায় 21/11/2015 তারিখের সিন্ডিকেট সভায় সকল বিভাগ ইনস্টিটিউটের জন্য অতি উচ্চ যোগ্যতা সম্পন্ন নিয়োগ নীতিমালা অনুমোদিত হয় সংযুক্তি 11। 2015 সালের ইংরেজি বিভাগের নীতিমালা যেটি করেছিলেন সেটি ছিল ইংরেজি বিভাগের জন্য, মানে সকল বিভাগের জন্যই করেছিলেন, কিন্তু ইংরেজি বিভাগের জন্য যেটা উনি করলেন নিয়োগের পরে সেটি ছিল এসএসসিতে এবং এইচএসসিতে 4.5 করে থাকতে হবে, বিএ অনার্স এবং এমএতে 3.5 একটিতে, অন্যতে 3.25 অনুযায়ী রিদিতা মিজানের যা যোগ্যতা ছিল সেটি হলো এসএসসি 4.19, এইচএসসি 4.30, অনার্স 3.25 এবং মাস্টার্স 3.50। নিয়োগের জন্য কোনো আবেদনই তিনি করতে পারতেন না। অর্থাৎ এই নিয়োগটি নীতিমালাটি যদি তিনি তার মেয়ের নিয়োগের আগে করতেন তাহলে তার কন্যা এখানে আবেদন করার যোগ্যতাই থাকত না। সাবেক উপাচার্য প্রফেসর মিজানুদ্দিনের সময় প্রণীত কথাগুলো আমি কারো ব্যক্তির স্পর্শনে আমি আপনাদের সামনে আনছি না, প্রসঙ্গক্রমে আনতেই হচ্ছে যে নীতিমালাগুলো কীভাবে কখন কীভাবে পরিবর্তিত হয়েছে এটি আপনাদের জানা দরকার। সাবেক উপাচার্য প্রফেসর মিজানুদ্দিনের সময় প্রণীত 2015 সালে নিয়োগ নীতিমালা অনুযায়ী আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হয়, অর্থাৎ সংযুক্তি 12 এবং 13। এই বিজ্ঞপ্তির আলোকে আইন বিভাগের 3টি বিজ্ঞাপিত পদের বিপরীতে 5টি আবেদন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের 2টি বিজ্ঞাপিত পদের বিপরীতে 5টি আবেদন পাওয়া যায়। উপর্যুক্ত বিজ্ঞাপিত পদের বিপরীতে অতি অল্প সংখ্যক আবেদনের কারণে উভয় বিভাগের সভাপতিদ্বয় বিভাগীয় পরিকল্পনা কমিটির বরাত দিয়ে 2015 সালে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা শিথিল করার জন্য রাবি কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেন। সংযুক্তি 14 ও 15 ওই দুই বিভাগের চেয়ার প্ল্যানিং কমিটির চিঠিগুলো সংযুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য অনেক বিভাগও 2015 নীতিমালায় বর্ণিত শিক্ষাগত যোগ্যতা শিথিল করা না হলে সেসব বিভাগে শিক্ষক নিয়োগ দান সম্ভব হবে না বলে মৌখিকভাবে জানায়। এসব অবস্থার প্রেক্ষিতে রাবি শিক্ষক সমিতি 20 জুলাই 2017 তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 2015 সালের শিক্ষক নিয়োগ নীতিমালা বাতিল করে পূর্ববর্তী অর্থাৎ 2012 সালের শিক্ষক নিয়োগ নীতিমালা পুনর্বহালের জন্য রাবি কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। সংযুক্তি 16। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপযুক্ত বিভাগীয় সভাপতিদ্বয়ের পত্র এবং রাবি শিক্ষক সমিতির অনুরোধে 7 পত্র 27/8/2017 তারিখের 472তম সিন্ডিকেট সভায় আলোচ্য সূচিভুক্ত করা হয়। অনেক আলোচনা পর্যালোচনার পর এই সভার 43 নম্বর সিদ্ধান্তে রাবি শিক্ষক অর্থাৎ সহকারী অধ্যাপক / প্রভাষক নিয়োগ নীতিমালা প্রণয়নকল্পে উপ উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার নেতৃত্বে অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি সহ মোট 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সংযুক্তি 17। কমিটি বেশ কয়েকটি সভায় আলোচনা পর্যালোচনার পর প্রায় 4 মাস অন্তে এতৎ সংশ্লিষ্ট একটি সুপারিশ প্রদান করেন। সুপারিশটি 30/12/2017 তারিখের সিন্ডিকেট সভার 13 নম্বর সিদ্ধান্তে বিবেচিত ও অনুমোদিত হয়, যেটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী অধ্যাপক / প্রভাষক নিয়োগ সংক্রান্ত সর্বশেষ নীতিমালা অর্থাৎ রাবি শিক্ষক নিয়োগ নীতিমালা 2017 নামে অভিহিত। সংযুক্তি 18। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে রাবি শিক্ষক নিয়োগের এই নীতিমালা সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায় ও মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয়। এই প্রেক্ষাপটে রাবির একজন শিক্ষক এই নীতিমালার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। আপনারা জানেন যে শুধু অভিযোগ দিয়েই ক্ষান্ত না, একজন শিক্ষক এটার ব্যাপারে উচ্চ আদালতে আইনের আশ্রয় গ্রহণ করেন যে এই নীতিমালা বাতিল করা হোক। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চে এই রিট পিটিশনের শুনানি শেষে রাবির পক্ষে আদেশ প্রদান করেন।
এবং রাবির শিক্ষক নিয়োগে বর্তমান নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য আদালত নির্দেশনা প্রদান করেন। ব্র্যাকেটে আপনারা দেখুন রিট পিটিশন নাম্বার 6725/2019 এবং এর CPLA অর্থাৎ সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নম্বর 3356/2019। 2017 সালে নীতিমালা অনুযায়ী প্রায় 24টি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে 6টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও কোনো মহল থেকে এই নীতিমালা সম্পর্কে কোনো আপত্তি বা অভিযোগ উত্থাপিত হয়নি। বিষয়টা আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই নীতিমালা প্রণয়নের পরও কোনো সিন্ডিকেটে পাশ হওয়ার পরও কেউ বলেনি এটি শিথিল বা এটি গ্রহণযোগ্য নয়। আবার এই নীতিমালায় যখন 24টা বিভাগে বিজ্ঞাপন দেওয়া হলো, সেই বিজ্ঞাপিত পদের 6টি বিভাগে নিয়োগ দেওয়া হলো, তখনও কোনো প্রশ্ন উঠল না যে এই নীতিমালা শিথিল করা হয়েছে বা কোনো উদ্দেশ্যে এটা করা হয়েছে। হলো কখন? যখন বর্তমান উপাচার্যের মেয়ে নিয়োগ পেল, তখনই বলা হলো যে এই নীতিমালা শিথিল করে উপাচার্যের কন্যাকে নিয়োগ দেওয়ার জন্য এইটা করা হয়েছে। আপনারা বিষয়টা গভীরভাবে ভাববেন। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে অর্থাৎ সিনেট, সিন্ডিকেট, স্ট্যাটিউট, অর্ডিন্যান্স সব কিছু মেনে বিভাগ ও শিক্ষক সমিতির অনুরোধের প্রেক্ষিতে একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যে নিয়ম নীতিমালা প্রণয়ন করা হলো, সেই নীতিমালাকে কিভাবে উপাচার্যের মেয়ের যোগ্যতা এখানে দেয়া আছে ও জামাইকে তারও যোগ্যতা দেয়া আছে, নিয়োগ দেবার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে বলে প্রচার করা হয়, সে বিবেচনার ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। প্রকাশিত খবর অনুযায়ী তদন্ত কমিটি যদি উইদিন ইনভার্টেড কমা মেয়ে জামাইকে নিয়োগ দানের জন্য উপাচার্য নীতিমালা প্রণয়ন করেছেন এমন মন্তব্য করে থাকে, তাহলে সেই তদন্ত পক্ষপাতহীন হয়েছে বলে প্রতীয়মান হয় না। এখানে উল্লেখ্য যে সংশ্লিষ্ট তদন্ত কমিটি এ বিষয়ে লিখিতভাবে আমার মতামত জানতে চাইলে নিয়োগ নীতিমালা প্রণয়নের সামগ্রিক প্রক্রিয়া সবিস্তারে তথ্য প্রমাণসহ আমি সশরীরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে দাখিল করেছি, উপস্থিত হয়ে 12ই নভেম্বর 2019 আমি নিজে গিয়ে দিয়ে এসেছি 11টি সংযোজনী সহ। কিন্তু প্রকাশিত খবরের ভাষ্য সঠিক হলে, অর্থাৎ তারা যেটা বলতে চাইছে যে এই নিয়োগ নীতিমালা উপাচার্যের জামাই মেয়েকে নিয়োগ দেওয়ার জন্য শিথিল করা হয়েছে, পত্রিকায় যেটা দেখেছি আমি তাদের রিপোর্টে কি আছে আমি জানি না, পত্রিকাতে বলা হয়েছে, এটা যদি সঠিক হয় অনুমান করা যায় যে তদন্ত কমিটি আমার দাখিলকৃত তথ্য প্রমাণাদি আমলে নেয়নি। কোনো গণমাধ্যমে তদন্ত কমিটির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সংশ্লিষ্ট নিয়োগ যে প্রার্থীদের ক্লাস নেওয়ার পারদর্শিতা ডেমো বাছাই করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। আপনারা জানেন 4টি একতলা বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর, এখানে যে নিয়ম চলে আসছে 72 সালের পর 73-এর অ্যাক্ট হওয়ার পর থেকে, সেখানে লিখিত পরীক্ষা অথবা ডেমনস্ট্রেশন ক্লাসে এই দেওয়ার রেওয়াজ নাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীরা আবেদন করেন, সেই আবেদনকারীদের মধ্যে উপস্থিত যারা থাকে তাদের শুধু ভাইবা নেওয়া হয়। এখানে ডেমনস্ট্রেশন দেওয়ার কোনো রেওয়াজ নেই। শ্রেণীকক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডেমো বা শ্রেণীকক্ষ পাঠদানের প্রদর্শন আয়োজনের রেওয়াজ নেই। নিয়োগ বোর্ড কেবলমাত্র আবেদনের যোগ্যতা সম্পন্ন উপস্থিত প্রার্থীর মৌখিক পরীক্ষার মাধ্যমে সকল যোগ্যতা যাচাই করে থাকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, যে কোনো আমলযোগ্য অভিযোগের তদন্ত বাঞ্ছনীয়। আমি তদন্তের বিপক্ষে নই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ যথাযথ হলে তা তদন্তে আমার 100% সম্মতি আছে। এ ব্যাপারে আমি চিঠি লিখে ইউজিসির সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। তবে সেই তদন্ত হতে হবে যথাযথ প্রক্রিয়া ও আইনসিদ্ধভাবে গঠিত পক্ষপাতহীন তদন্ত কমিটির মাধ্যমে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে গত 9/9/2020 তারিখে বিমকের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে পত্র দিয়ে জানিয়েছিলাম। আমি আশা করেছিলাম সেই পত্র বিবেচনায় নিয়ে চেয়ারম্যান মহোদয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বলা বাহুল্য এই প্রতিবেদনটি তাই একপেশে এবং পক্ষপাতমূলক। সুতরাং আমার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের বিচার বিভাগীয় তদন্তের আমি দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে জাতির জনক
বঙ্গবন্ধু তনয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার লিখিত বক্তব্য এখানেই শেষ। তবে আপনাদের প্রশ্ন পর্বের আগে আমার আর কিছু কথা আছে। একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমি একটি ঘটনার কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। এটি গল্প নয়, কাহিনী নয়, সত্য ঘটনা। আমি যখন প্রথমবার আমাকে এই উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় 2009 সালের 26শে ফেব্রুয়ারি থেকে আমি সেই দায়িত্ব পালন করেছিলাম 2013 সালের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। আমার দায়িত্ব গ্রহণের পরপরই মাত্র 15 দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। সেই কারণে 1 মাস অনির্ধারিত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। কিন্তু তারপর নিরবিচ্ছিন্নভাবে 1 জুন 2009 থেকে 25শে ফেব্রুয়ারি 2013 পর্যন্ত বিশ্ববিদ্যালয় একদিনও অনির্ধারিত বন্ধ থাকেনি। সেই সময় বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা একটি চমৎকার উৎকর্ষ সাধন করেছে। আপনারা জানেন, ক্রিকেটে আমরা ফার্স্ট হয়েছিলাম। গবেষণায় বাংলাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সময় প্রথম হয়েছে। এখনও আমি বলি, এই দায়িত্ব নেওয়ার পর 2019 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় প্রথম হয়েছে। পৃথিবীর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের দ্বারা এটি স্বীকৃত, আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। সুতরাং আমার 2 পর্বের দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান, বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার এই যে সমস্ত বিষয়গুলো যে প্রাণ চাঞ্চল্যকর একটা পরিস্থিতি, একটা শান্ত পরিবেশে করোনার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলেছে, এর মধ্যে কখনোই বিশ্ববিদ্যালয় একদিনের জন্য অনির্ধারিত বন্ধ হয়নি। কিন্তু আমার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পরপরই একটি চক্র, খুবই আপনি বলতে পারেন যারা অশুভ রাজনীতিতে জড়িয়ে গেছে বা নোংরা বা ঘোলাটে রাজনীতিতে জড়িয়ে গেছে, তাদের সেই হীন উদ্দেশ্য সাধনের জন্য যে তারা এটা বিশ্বাসই করতে পারেনি যে আমি আবার 4 বছর গ্যাপ দিয়ে সরকার আমাকে আবার এখানে দ্বিতীয়বার দেবে, এইটি তারা মেনে নিতে পারেনি। এবং সেই চক্রটি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের বলে তারা দাবি করে নিজেদেরকে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ তারা ধারণ করে না। যদি ধারণ করত, তাহলে তাদের এই শান্ত বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য যে প্রক্রিয়া, যে ষড়যন্ত্র, যে হীনমন্যতা প্রদর্শন করছে, এবং একই সঙ্গে আপনারা লক্ষ্য করবেন যে এখন সেই স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়ে তারা আন্দোলনে নামছে, মনে করছে যে এই আন্দোলন করে যদি আমাকে আমার নির্ধারিত সময়ের আগে সরিয়ে দেওয়া যায়, তাহলে তাদের মধ্যে তাদের আশাটা পূর্ণ হবে এবং তাদের মধ্যে কেউ ভিসি হবে। এই যে একটি গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা, আপনারা চিন্তা করবেন, চিঠিগুলো যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আমার কাছে আসে অভিযোগ সম্বলিত, সেখানে চিঠির টেক্সটে লেখা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগ এবং মঞ্জুরি কমিশনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই অভিযোগ। আপনারা চিন্তা করেন, একই অভিযোগ 3 জায়গায় পাঠাচ্ছে, আর অভিযোগগুলো ওইখান থেকে পাঠিয়ে দিচ্ছে, এখানে বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অভিযোগ। তার মানে মনে হচ্ছে যেন অভিযোগটা মন্ত্রণালয়ই করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অভিযোগ প্রাপ্ত মানেই মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেন অভিযোগটা করা হয়েছে। মানে একটাই অভিযোগ কিন্তু 3 জায়গায় দিয়েছে, আর তারা সেইগুলো মঞ্জুরি কমিশনে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে যতগুলো পত্র দিয়েছে, একবার একটি মাত্র অভিযোগ দিয়ে পাঠালো, সেটি হলো যে নিয়ম নীতিমালা শিথিল করে জামাই মেয়েকে চাকরি দিয়েছিলেন ব্যাখ্যা দেয়। যেটি বললাম যে আমি সশরীরে সমস্ত তথ্য প্রমাণাদি নিয়ে, নীতিমালা প্রণয়ন কিভাবে হয়েছে নিয়ে, সেটি আমি দাখিল করেছি সশরীরে। এটির কোনো উত্তর নেই।